পেশাগতভাবে এই তদন্তগুলোর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন রকম তদন্তে আপনি জড়িত, ক্রাইম সিনটা দেখে আপনার কি মনে হচ্ছে? ওইখানেই কি অপরাধটা সংগঠিত হয়েছিল নাকি অন্য কোনো জায়গা থেকে এনে তারপরে বডি ওখানে ফেলে রাখা হয়েছিল? দেখুন, আমি আপনাকে কতগুলো কথা বলি, যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু আমি বিশ্বাস করি কোনো মতেই এটা কিন্তু স্পার অফ দ্য মোমেন্টে ঘটনাটা ঘটেনি, এমন এটা আমি বিশ্বাস করি না। আমি যদি ভুল প্রমাণিত হই আমার ভালো লাগবে শুনলে যে আমি কিছু শিখলাম। যেরকম ঘটনা দেখেছি যাতে বিশ্লেষণ করে, এটা এরকম না যে সঞ্জয় রায় একা গেল, সে অরক্ষিত অবস্থায় ভিকটিমকে দেখলো, সে মদ খেয়েছিল, ড্রিঙ্ক করেছিল, সে বাধাপ্রাপ্ত হয় এবং ধস্তাধস্তিতে খুন হয়ে গেল। ব্যাপারটা একদমই তা নয়। আমি বিশ্বাস করি যে এই ভিকটিম, আমাদের এই দুর্ভাগা যে বোনটি রয়েছে অভয়া, তাকে হত্যা করার ডিসিশনটা আগে হয়ে গেছিল। সে কারণটা কি সেটা সিবিআই নিশ্চয়ই খুঁজছে, এবং কবে ডিসিশন হয়েছিল, এবং এই ডিসিশনটা হওয়ার পর প্ল্যানের এই পরিকল্পনার মধ্যে এই জিনিসটাকে ঢোকানো হয়েছিল। সেই জন্যই বারবার বলছি অত্যন্ত দক্ষ অভিজ্ঞ শয়তান মস্তিষ্ক এর পেছনে রয়েছে। যে একটা হসপিটালের মধ্যে যদি একজনকে হত্যা করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক রকম আরো জলগোলা হয়ে যাবে, যে একটি ডাক্তার, একটি মেয়ে অন ডিউটি, সে কেন হত্যা হলো, তাহলে কি ষড়যন্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করা হয়েছিল যে পারি, তাহলে একটা নতুন স্টোরি অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একজন ভিকটিম, সে অরক্ষিত অবস্থায় ছিল, তাকে অ্যাকিউজ করেছে, মেরে দেওয়া হয়েছে, এটা এই ঘটনাটা সাজানো হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে পুরো প্ল্যানটা তারা ওইভাবে তৈরি করেছিল। এবার এই যে দেখছেন বিল্ডিং ভাঙা থেকে শুরু করে এই সেমিনার রুমের গল্প হচ্ছে বিভিন্ন রকম ভাবে, সেটা আমার মনে হয় সম্ভবত ডাইভার্ট করার জন্য। হত্যা অন্য কোথাও হয়েছিল এবং নিয়ে আসা হয়েছিল সেমিনার রুমে, কারণ অনেকগুলো কারণ রয়েছে, সে আপনার অত বিস্তারিত আলোচনার সময় এখানে সম্ভব নয়। কিন্তু আমার বারবার মনে হচ্ছে, যেটাকে আমরা সবসময় বলে থাকি যে ডিকয় টার্গেট, যেটা আমরা ব্যবহার করি, যে একটি ডিকয় টার্গেট বানিয়ে দেওয়া হলো, মিডিয়া, সাধারণ মানুষ, সমস্ত লোকের ডাইভার্সনটা ওইখানে চলে গেল, অ্যাকচুয়াল ঘটনা ইজ সামথিং ডিফারেন্ট। যেটা আমরা বলছি, আমি বলছি যে আগে মৃত্যুর ডিসিশন, হত্যার ডিসিশন হয়েছিল, সেটাকে ডিকয়, সেরকম এই যে সিন অফ ক্রাইম যেটাকে আমরা বলছি, সেটা হতেও পারে, নাও হতে পারে। এবার এই যে সিন অফ ক্রাইম আপনারা দেখেছেন যে ডিসি সেন্ট্রাল কি সাংঘাতিক ভাবে মিথ্যা কথা বলেছেন অথবা ভুল তথ্য দিয়েছেন, যেটা আমরা বারবার প্রমাণ করে দিচ্ছি। ঠিক। তো এটা এগুলো হতে পারে ডিকয়, আর হতে পারে ইচ্ছা করে ট্যাম্পারিং। এটা কোনোভাবেই ডেরিলিকশন ইন ডিউটি যেটা বলা হয়, যে কর্তব্যে গাফিলতি, সেটা নয়। এটা অবভিয়াসলি কোর্টে উঠবে এই সমস্ত। অর্থাৎ আপনি বলছেন পুরোটাই একটা পরিকল্পনা মাফিক এগিয়েছে। আমরা অসম্ভব ভালো পরিকল্পনা, আমরা অসম্ভব সুচারুভাবে তৈরি করেছে। আমরা এখনো পর্যন্ত দেখলাম যে সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা আর্থিক দুর্নীতির তদন্তে। আপনার কি মনে হয় যে সিবিআই এই যে এই কেসটা, অর্থাৎ এই দিকটা, যে ঘটনাটা 8 তারিখ মধ্যরাতে ঘটেছে তরুণী ডাক্তারের সঙ্গে, সেই দিকটা থেকেও সিবিআই সন্দীপ ঘোষকে অ্যাটাচ করতে পারে তদন্তে? না দেখুন, এটা আমি মনে করি এটা একটা খুব দুর্দান্ত মুভ। অবভিয়াসলি তাতে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজেশ ভরদ্বাজ, ওনার কাছে যখন অ্যাপ্লাই করেন ডক্টর আক্তার আলী এবং ওনার উকিল তরুণ জ্যোতি তিওয়ারি, যে এই যে দুর্নীতির তদন্তটা নিয়ে, কারণ আপনি দেখেছেন, আমরা অতীতে দেখেছি, যখন ওই কেষ্ট মন্ডলকে ইডি নিয়ে যাবে কাস্টাডিতে, তার আগেই একটা হঠাৎ করে শিব ঠাকুর উদয় হলো, যাতে শিব ঠাকুরের কেসে অনুব্রতকে অ্যারেস্ট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাস্টাডিতে রাখতে পারে, ইডি যাতে নিয়ে যেতে না পারে। ঠিক এইরকম ভাবে 2023-এর যে কমপ্লেন এতদিন শুয়েছিল, হঠাৎ করে একটা সিট তৈরি করে দেওয়া হলো, এবং সিটে যে সমস্ত অফিসারদের রাখা হলো আইপিএস, তাদের নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। সেখানে কেন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট কেন রাখা হয়নি, কন্ট্রোলার অডিটর জেনারেলে কোনো এক্সপার্ট অডিটরকে কেন রাখা হয়নি, সমস্ত অনেক প্রশ্ন এসছে। এবং এটা আবার বললাম, সেই ডিকয় টার্গেট, যে যাতে এই 4-5 জনের একটা সিট দিয়ে একে যাতে কিছুতেই সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নিতে না পারে সিবিআই, এবং সেটাকে আটকানোর জন্য এরা আদালতে যায়।
আদালত থেকে এই অর্ডারটা পাওয়াতে সুবিধা হয়েছে, যেহেতু সিবিআই একটি এজেন্সি দুটো তদন্ত করছে, তো একজনের মানে একটা যে কোনো তদন্তে যদি কাস্টাডিতে রাখতে পারে, সেই কাস্টাডিতে গিয়ে কিন্তু সিবিআই হত্যা তদন্তেরও কাজ করবে এবং দুর্নীতির তদন্ত। এবং কাস্টাডিতে না থাকলে এই ধরনের যারা মাফিয়া, তাদের ব্রেক করা যায় না, তাদের ভাঙা যায় না মানসিক ভাবে। কারণ আজকের দিনে তো আর ওই 3rd ডিগ্রি সম্ভব নয়, মানসিক একটা গেম, মেন্টাল গেম। এবং সেই মানসিক গেমটার জন্য এই ধরনের মাফিয়াদের মাথা থেকে ওই জিনিসটা উঠিয়ে দিতে হয়। এদের মধ্যে একটা সাংঘাতিক কনফিডেন্স থাকে যে আমি সর্বোচ্চ, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ, যেটা আমরা যতটা ভাবতে পারি, সেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা অধিকারিণী তার হাত আমার মাথায় রয়েছে। এই যে কনফিডেন্সটা, এটা তখন ভাঙবে যখন সে সিবিআই কাস্টাডিতে থাকবে। আমি এই জায়গাটা থেকেই আপনাকে প্রশ্নটা করব যে এত বড় একটা সাম্রাজ্য, এখন যে সমস্ত বিষয়গুলো নজরে আসছে, তার বাড়ি, তার ওঠা বসা, তার ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে চলা, এই যে এত তথ্য উঠে আসছে, কোথাও কি মনে হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারোর হাত তার মাথার উপর ছিল, যে কারণে তিনি এই দিনের পর দিন এই কাজগুলো চালিয়ে গিয়েছেন? আপনার কি মনে হয়? দেখুন, কিছু মনে করবেন না, আপনি যে প্রশ্নটা করলেন, এটা বাংলাতে আজকে একটা ক্লাস 5-এর বাচ্চাও এই কথাটা বলে দেবে। আপনারাও তাই বিশ্বাস করেন। আপনি প্রশ্ন করছেন, আমার উত্তর দিতে কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন ভাবে বলছি যে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি মুখ্যমন্ত্রী যদি বরাবর হাত না থাকতো এই জিনিসগুলো হতো না। কারণ এটা ভুলে গেলে চলবে না যে মুখ্যমন্ত্রী একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পুলিশ ওনাকে রিপোর্ট করে, এবং মুখ্যমন্ত্রী একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী। গত পরশুদিন একটি সংবাদপত্রে বিরাট বড় একটা খবর বেরিয়েছে বাংলা সংবাদপত্রে, এবং সেই সংবাদপত্রটি ঘটনাচক্রে সবাই জানে বাংলাতে যে সেটা শাসক দলের ঘনিষ্ঠ, তাদের একজন উচ্চপদস্থ মানুষ, মানে সে কনসালটেন্ট হোক, যাই হোক না কেন, তিনি আবার শাসক দলের মুখ্য মুখপাত্র, হোয়াটএভার। তো সেই খবরের কাগজে বড় করে স্টোরি আসছে সন্দীপ ঘোষের 300-400 বিঘা জমি, ফার্ম হাউস ইত্যাদি প্রভৃতি। তো সেখানে তারা নিশ্চয়ই খবরগুলো জানতো, সবাই জানতো খবর। যেখানে মুখ্যমন্ত্রী একা রাজ্য শাসন করেন, এবং এটা আমরা দেখেছি যে সারা পৃথিবীর ইতিহাস বলে, যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে শাসনতন্ত্র চালায়, সে হিটলার হোক, ইদি আমিন হোক, গাদ্দাফি হোক, যেই হোক, মুসোলিনি হোক, তারা ক্ষমতার কেন্দ্রীকরণে বিশ্বাস করে। একটা পুতুল মন্ত্রিসভা থাকে, কারোর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। যে বাংলায় একটা শৌচালয় হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেখানে মুখ্যমন্ত্রী জানতেন না, এটা আমি বিশ্বাস কেন করব? এটা বাংলার একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করছে না, ওনার দলের লোকেরাও বিশ্বাস করেন না, কেউই বিশ্বাস করেন না। কারণ ওনার দলের লোকেরা ভয়ে বা ভক্তিতে বা লোভে মুখ খুলবেন না।